যে কর্পোরেট পলিটিক্সের সোর্স হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে হিংসা। প্রমোশনটা পড়ার পরে দেন এই পলিটিক্সটা শুরু হলো। ছোট কোম্পানিতে কাজও করতে হয়, আবার ইগো মাসাজও করতে হয়, দুটো একসাথে করতে হয়। ইগো ইজ দ্য মেইন সোর্স অফ এভরি পসিবল ব্লান্ডার ইন ইউর ক্যারিয়ার এন্ড ইন ইউর লাইফ। পারফরমেন্স কালচার মানে কি, যে আপনার ভালো কাজ করবে তাকে আপনি পুরস্কৃত করবেন, যে ভালো কাজ করবে না তাকে আপনি পুরস্কৃত করবেন না। আমার তো আসলে উই আর হায়ার্ড ফর প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি। প্রোডাক্টিভিটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় এমপ্যাথি থাকে না। আমার বসের সাথে ফার্স্ট মিটিং এ উনি আমাকে বললো যে অল টেকনিক্যাল জার্গনস। আমি বললাম যে বস, আই এম জাস্ট বিবিএ মেজর ইন মার্কেটিং, সো আই ডোন্ট নো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। ও বললো, আরমান, আই এম এ বিকম পাস কোর্স ফ্রম ইন্ডিয়া, জাস্ট শাট আপ এন্ড লিসেন টু মি। ও যে আমার যে একটা ট্যাবুটা ভেঙে দিল। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শিখায়, কিন্তু কতটুকু প্র্যাকটিক্যালি কাজে লাগে এটা আমরা সবাই জানি। তো এখানে এমপ্যাথি আর ক্যাপাবিলিটি এই দুটো বেস্ট মার্জ হবে যে আপনি যাকে শিখাচ্ছেন তার শিখার আগ্রহ আছে নাকি। আই এম ভেরি আনফরচুনেট যে আই গট হিম অনলি ফর 6 months। মানে ওনার দরকার নাই, কিন্তু উনি আমাকে ডেকে যে আরমান, এই জিনিসটা বুঝতেছো না, টক টু দিস গাই, এই জিনিসটা করতেছো না, রিড দিস ওয়ান। ইয়াহিয়া, আই ওয়াজ স্পেল বাউন্ড। 50টা দেশ থেকে 183 জন লোকজন আসছে, তারা নিজের টাকায় এখানে জয়েন করতে আসছে। কে নাই? প্যারিসের একটা চত্বর, নট এ রোড, সেরকম একটা নাম দেওয়া হয়েছে ইউনুস চত্বর। এখানে চলে আসলো ইউনুস ফ্যাক্টর। ইউনুস সাহেব বললো, ফাইন, তুমি তো করলা বড় লোকদের জন্য, হোয়াট অ্যাবাউট মাই গরিব লোকজন? যখন আমি দেখি চোখের সামনে যে একজন পারফর্মার না, হি ইজ এ লেজি বাম, সে তার নিজের কাজও করে না, আবার সে আবার আশেপাশে পরিবেশটাকে কলুষিত করছে। জব শিফট করা উচিত, সুইচ করা উচিত, নাকি আমার এক্সিস্টিং যেই ওয়ার্ক প্লেস আছে সেইখানে আমার প্রমোশনের জন্য হার্ড ওয়ার্ক করা উচিত? সাকসেস ইজ এ কম্বিনেশন অফ লাক অ্যান্ড ক্যাপাবিলিটি। ওটা যদি ফিট করে দেন ইউ কন্টিনিউসলি গ্রো। আমি যখন ওনার সাথে জয়েন করি, প্রফেসর ইউনুস সাহেবের সাথে, যেটা হংকং বিজনেসম্যান কনসেপ্ট, ইউ ট্রাই 22 থিংস, ইউ বিকাম সাকসেসফুল ইন ওয়ান। আমি যখন পডকাস্ট শুরু করি আমি ভাবতেও পারিনি এত বিশাল সংখ্যক শ্রোতা এই পডকাস্টটা নিয়মিত দেখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অবাক করার তথ্য হচ্ছে আপনারা এখনও 80% বেশি শ্রোতা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। কেন? আপনারা যদি আমার এই পডকাস্টের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমি কথা দিচ্ছি আমার এই প্রোগ্রাম, প্রতিটা পডকাস্ট, কন্টেন্ট, গেস্ট সব কিছু আমরা আরও অনেক ইমপ্রুভ করতে পারবো আপনাদের উৎসাহে। আমাদের আজকের পডকাস্টের গেস্ট ডক্টর আরমান ভাইয়া। উনি গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের বর্তমানে সিইও হিসেবে কর্মরত আছেন। আজকের পডকাস্টটা কেন এত ইম্পর্টেন্ট? অফিস পলিটিক্স নিয়ে খোলামেলা আলোচনা খুব কমই হয়। কখন আমার চাকরি ছাড়া উচিত, আমার কেন লাইন ম্যানেজারের সাথে প্রবলেম হচ্ছে, কীভাবে রিজলভ করব, কী ধরনের বস আমাকে মেন্টরিং করলে এটা আমার ওভারঅল ক্যারিয়ার গ্রোথের জন্য খুবই ভালো। ডক্টর আরমান ভাই এমন একজন মানুষ যে একদম বিগিনার লেভেল থেকে ওনার কর্মজীবন শুরু করে 20 বছরের বেশি সময় উনি মাল্টিন্যাশনাল কোম্পানি, স্পেশালি টেলকোতে উনি ছিলেন, অ্যান্ড দেন ইভেনচুয়ালি উনি এখন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের সিইও হিসেবে কর্মরত আছেন। এবং ওনার অনেক মেন্টরের মধ্যে ওনার লাস্ট মেন্টর ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সো আমরা আসলে ওনার কাছ থেকে শিখতে চাই এই অফিস পলিটিক্স, ক্যারিয়ার নেভিগেশন। সো যারাই আপনারা এই ব্যাপারে একটা ক্যান্ডিড আলোচনা চান, এখান থেকে অনেক ইনসাইট পাবেন, যেটা অবশ্যই আপনাদের ক্যারিয়ারে হেল্প করবে। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুবই ভালো আছি। সো ডক্টর আরমান ভাইয়া এখন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও হিসেবে আছেন। এর আগে 20 বছরের লম্বা সময় উনি টেলকোতে ছিলেন আমাদের। অ্যাট দ্য সেম টাইম উনি পিএইচডি করেছেন ইউকেতে। সো ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখার আছে। বাট যে জায়গা থেকে ভাইয়ার আমরা স্টার্ট করতে চাই জার্নিটা, সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ অর্গানাইজেশনাল সাইকোলজি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি, ট্রেনিং দেই, মানুষ অনেক রকম স্ট্রাগল, অফিস রিলেটেড ইস্যুস নিয়ে আসে। আপনার একটা লম্বা এক্সপিরিয়েন্স সিনিয়র পজিশন লিডারশিপ টিমের সাথে কাজ করার, এখন অ্যাজ আ সিইও ইউ আর কমপ্লিট ইন ফুল সেন্স আপনি একজন লিডার। বাংলাদেশের যে অফিস পলিটিক্সের যে এত রকম সমস্যা হয়, লাইন ম্যানেজারের সাথে সমস্যা, এই অফিস পলিটিক্সের প্রবলেমগুলোর আসলে আপনার এক্সপিরিয়েন্সের রুটটা কোথায়? এটা হচ্ছে ডিপেন্ড করে কালচার অফ দ্য কোম্পানি। এটা খুব ইম্পর্টেন্ট যে কোম্পানি কি কালচারটাকে দেখায়। এটা কি পারফরমেন্স কালচার, নাকি এটা হলো একটা মানুষকে তারা রাজা হিসেবে মেনে নেবে, রাজা যা বলবে সেভাবে চলবে, সেই ধরনের কালচার? এটা কি লোকাল কালচার নাকি ব্যবসায়িক কালচার? তো আমি ফরচুনেটলি মোটামুটি মাল্টিন্যাশনালি কাজ করে এসেছি ফরচুনেটলি, এবং আমার এক্সপিরিয়েন্স হয়েছে ভালো ভালো লিডারদের সাথে কাজ করার। কর্পোরেট পলিটিক্স আমি সবসময় মিলিয়ে ফেলি হলো ষড়রিপুর সাথে। আমি বাংলা খুবই পছন্দ করি, এবং যেটা বলে এখনকার সিচুয়েশনে যা বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। সিমিলারলি যেটা আমাদের মুনিঋষিরা বলে গেছেন যে ষড়রিপু, হ্যাঁ, এই ষড়রিপুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে দুইটা আমি মনে করি। একটা হচ্ছে লোভ, আর একটা হচ্ছে হিংসা। যে কর্পোরেট পলিটিক্সের মূল সোর্স হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে হিংসা। যেমন ধরেন আমি আমার ক্যারিয়ার শুরু করেছি 2002 সালে। আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আমার প্রথম বস ছিলেন
ইন্ডিয়া থেকে আগত একজন, যার হাচিসানের এক্সপিরিয়েন্স ছিল। তো আমি কিন্তু জয়েন করেছিলাম 𝗔𝗍-এ। হ্যাঁ, 𝗔𝗍 ওয়াজ এ কোম্পানি যেটা ট্রান্সফরমেশন হচ্ছিল। মানে 𝗔𝗍 একসময় কি ছিল, যে এটা মুদির দোকান, আপনার সপ্তাহে 5 দিন তাদের ইয়ে খোলা থাকতো, ফ্রন্ট অফিস খোলা থাকতো 9টা থেকে 5টা। তার মানে শুক্র শনি হলে আপনি সার্ভিস পাবেন না। তো আমি গিয়ে দেখলাম যে সকাল 9টার সময় অফিস শুরু হয়, 5:30টার সময় অফিস শেষ হয়, সবাই 5:30টার সময় লাইন কেটে বাসায় চলে যায়। 5:30 থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত ওই কাস্টমাররা তারা ইউজও করতে পারে না। আলটিমেটলি দেখা গেল যে আমাদের রেভিনিউগুলো লস হচ্ছে। এই কোম্পানি থেকে যখন তারা বিদেশি ম্যানেজমেন্ট যারা নিয়োগ করলো, সেই বিদেশি ম্যানেজমেন্ট আন্ডারে আমি কাজ করা শুরু করলাম, এবং ফরচুনেটলি 1 বছরের মধ্যে আমি প্রমোশন পেলাম। প্রমোশনটা পড়ার পরে দেন এই পলিটিক্সটা শুরু হলো। যারা ওখানে গত 4-5 বছর ধরে কাজ করছে, 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে, তারা ভালো মানুষ, তারা এটাকে অ্যাকনোলেজ করলো যে না, ও ভালো কাজ করেছে, এর জন্য সে প্রমোশন পেয়েছে। আরেক ধরনের মানুষ বললো যে না, ও আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছে, এটা আমি জানি না এটা কেন বলেছে। আরেক ধরনের মানুষ বললো যে হি ইজ ভেরি লাকি। হ্যাঁ, তো সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু। সো আমি দেখেছি যে কর্পোরেট পলিটিক্সের এই 2টা জিনিস হচ্ছে মেইন। এটা ছাড়াও বাকি যে স্বরূপর ব্যাপার আছে, অহংকার আছে। হ্যাঁ, যদি আপনার মধ্যে অহংকার চলে আসে, আপনি যদি বেশি ক্রোধান্বিত হন অল্পতেই, এটাও একটা সমস্যা আছে। যেটা ইংলিশের বেস্ট ওয়ার্ড, ইগো। ইগো ইজ দ্য মেইন সোর্স অফ এভরি পসিবল ব্লান্ডার ইন ইউর ক্যারিয়ার অ্যান্ড ইন ইউর লাইফ। আমাদের কালচার কেন আমরা তৈরি করতে পারি না? লাইক আমাদের অর্গানাইজেশনাল সাইকোলজি একটা কোর জিনিস হচ্ছে কি, যে একটা কালচার তৈরি করা, কালচার অফ প্রোডাক্টিভিটি, কালচার অফ এক্সিলেন্স। সেখানে আমাদের দেশে অনেক লোকাল কোম্পানি হইলো, কোনো কোম্পানি কিন্তু আসলে বেশিরভাগ কোম্পানি সাস্টেইন করতে পারে না, অথবা একটা পরের জেনারেশনে আসার আগেই ভেঙে যায়। সে একটা কর্পোরেট গভর্নেন্স তৈরি করতে পারে না। সেই জন্য বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে, এবং তাদের যেহেতু একটা গভর্নেন্স আছে, সেই জন্য তারা সাস্টেইন করে যায়, কিন্তু এর মধ্যে অনেক লোকাল কোম্পানির উত্থান হয়ে পতন হয়ে যায়। সো এইখানে আসলে আমাদের ইকোসিস্টেমের ল্যাকিংটা কোথায়? তো আমি যেটা বললাম যে লোকাল কোম্পানি যে কারণে উঠতে পারে না, ধরেন একজন খুব ডাইনামিক একজন লোক এসেছেন, তার মধ্যে এন্টারপ্রেনার স্কিল আছে, সে আপনার জোর করে হোক বা তার ক্যারিজমা দিয়ে হোক, তার একটা সেট অফ পিপল থাকে, সার্কেল অফ ট্রাস্ট থাকে, সেখান থেকে কোম্পানিটাকে একটা পর্যায়ে নিয়ে যায়। এরপরে ধরেন নেক্সট জেনারেশন যখন আসে, তারা এসে এটাকে তারা মনে করে যে এটা আমার বাবার কোম্পানি, তারা জিনিসটা সেভাবেই চালানোর চেষ্টা করে। সে তার নিজের লোক ঢুকাতে চায়, সে তার নিজের ইনফ্লুয়েন্স খাটাতে চায়, কারণ আগে যে মানুষগুলো তার বাবার সাথে কাজ করে গেছে, তারা কিন্তু ব্যবসাগুলো বুঝে, ব্যবসাগুলো জানে। হ্যাঁ, ওদের জন্য একটা শখ হয়। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে আপনি যদি একটা প্রপার গভর্নেন্স স্ট্রাকচার না করেন, পলিসি প্রসেস না করেন, এইচআর সিস্টেম না করেন। পারফরমেন্স কালচার মানে কি, যে আপনার ভালো কাজ করবে তাকে আপনি পুরস্কৃত করবেন, যে ভালো কাজ করবে না তাকে আপনি পুরস্কৃত করবেন না। কারণ আমরা আলাপ করছি হচ্ছে একটা পারফরমেন্স ড্রিভেন কোম্পানির উপরে, না, আমরা তো রেগুলার জব বা সরকারি জবের ব্যাপারে কথা বলছি না। তো এই কারণে আমার মনে হয় যে এই যে কর্পোরেটাইজেশন যেটা আমরা বলি, যে একটা কর্পোরেট স্ট্রাকচারকে নিয়ে আসা, একটা গভর্নেন্সের মধ্যে নিয়ে আসা, এটা যারা করতে পারে তারা লং টার্ম সাস্টেনেবল হতে পারে, আর যারা এটা করতে পারে না তারা একটা পর্যায়ে গিয়ে তাসের প্রাসাদের মতো ভেঙে পড়ে। আমি যদি একদম স্পেসিফিক্যালি একটা জায়গায় আসি, যে আমরা সবাই অনেকগুলো রিসার্চ সবসময় দেখি যে ওয়ার্ক প্লেসে যদি এমপ্যাথি থাকে, তাহলে সেই ওয়ার্ক প্লেস অনেক বেটার পারফর্ম করে কম্পেয়ার টু যেখানে কোনো এমপ্যাথি নাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা রিয়ালিটি হচ্ছে গিয়ে যে আমার তো আসলে উই আর হায়ার্ড ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। প্রোডাক্টিভিটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় এমপ্যাথি থাকে না, আর এমপ্যাথির ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে অনেক সময় বার্ন আউট হয়, মানুষজন আর কাজ করতে চায় না, কারণ মানুষজন মনে করে যে এটা খুব রাফ অ্যান্ড টাফ। তো আমাদের বাংলাদেশি কনটেক্সটে, এখন বইপত্র তো লেখা হয়েছে ইউকে ইউএস এর কনটেক্সটে অনেক সময়, আবার বাংলাদেশি কনটেক্সটে আসলে হ্যাঁ আমরা এমপ্যাথেটিক ওয়ার্ক প্লেস চাই, বাট আলটিমেটলি কোম্পানি তো এমপ্যাথি দিয়ে চল না। কোম্পানি আলটিমেটলি বটম লাইন, রেভিনিউ, পজিটিভ ক্যাশ ফ্লো, এই ডিসকাশন আসবেই। আমাদের বর্তমান যে জেনারেশনটা ওয়ার্ক প্লেসে ঢুকতেছে, তারা অনেক ক্ষেত্রেই অর্ডার নিতে চায় না বা অর্ডার নিতে পারে না, অথবা তারা লেটস জাস্ট পুট ইট, অনেকেই সেন্সিটিভ, সবাই না, অনেকে সেন্সিটিভ। তো সেইখানে একদিকে যেমন আপনি তো 2টা জেনারেশনই দেখছেন এবং কাজ করতেছেন, সেইখানে আসলে বাংলাদেশের কনটেক্সটে এখন প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সির যে ল্যাঙ্গুয়েজ এবং এমপ্যাথির যে ল্যাঙ্গুয়েজ, এখানে আসলে ব্যালেন্স করার ক্ষেত্রে কতগুলা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি কি হইতে পারে? আমি আমার ক্যারিয়ার দিয়ে যদি আমাকে বলি, আমার প্রথম চাকরি ছিল যেটা বললাম 𝗔𝗍। 𝗔𝗍 কিন্তু একটা লোকাল কোম্পানি ছিল, পরে এটা সিংটেল টেক ওভার করে। তো আমার বসের সাথে ফার্স্ট মিটিংয়ে উনি আমাকে বলল যে আমাদের E1 লিঙ্ক বিক্রি করতে হবে। একটা E1 লিঙ্কে 2 Mbps থাকে, এর মধ্যে আমরা এটাকে ভেঙে অল টেকনিক্যাল জার্গনস। আমি বললাম যে বস, আই এম জাস্ট BBA মেজর ইন মার্কেটিং,
So I don't know what are you talking about. ও বললো, আরমান, I am a BCom pass course from India. Just shut up and listen to me. ও যে আমার যে একটা ট্যাবুটা ভেঙে দিল, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে যে তোমার কাজের কিছু হবে না। আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শিখায়, কিন্তু কতটুকু প্র্যাকটিক্যালি কাজে লাগে এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমার শুরু। তো আমি কিন্তু এই জন্য নন টেকনিক্যাল হয়েও আমি সারা জীবন ইনোভেশনে কাজ করেছি। আই নো ইনস অ্যান্ড আউটস অফ টেলিকমিউনিকেশন, হোয়াট ইজ MSc, হোয়াট ইজ BSc, হোয়াট ইজ IVR, হোয়াট ইজ SMS, মানে প্রত্যেকটা টেকনিক্যাল জার্গন, প্রত্যেকটা টেকনিক্যাল ব্যাপার। তখন তো গুগলও এত স্ট্রং ছিল না, আমার বস আমাকে শিখাইছে। এরপরে আই ওয়াজ ভেরি লাকি যে সিংটেল থেকে লট অফ লিডার্স আসলো। হ্যাঁ, ওরা এসে আমাদের যে EQ এবং IQ, আমাদের যে বিজনেস অ্যাকিউমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে ওরা শিখালো। এই শিখতে 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 কিন্তু আমাদের গ্রোথ। আমি দেখলাম যে আমার সাথে যারা ছিল দুটাই ইস্যু হচ্ছে। একটা হচ্ছে যে এটা আমার শিখে কী লাভ, আর মানে ওদের এক্সপেকটেশন এবং ওদের মাইন্ডসেটের মধ্যে এত বড় গ্যাপ, এখানে কিন্তু দুটো রিসোর্সের মধ্যে আপনার গ্যাপটা হয়ে যায়। এমপ্যাথির ব্যাপারটা তখনই আসে আপনি যদি প্যাশনেট থাকেন টু লার্ন। হ্যাঁ, যে কারণে কিন্তু ধরেন একটা আপনি দেখবেন যে সাকসেসফুল মানুষ যেরকম তারা CFO থেকে CEO হয়। আমি দেখেছি আমার দেখা মোস্ট সাকসেসফুল সেলস পারসন ওয়াজ এ ম্যাথমেটিক্স গ্র্যাজুয়েট। সো পড়াশোনার সাথে সম্পর্ক নাই, হাউ হি ক্যান অ্যাকচুয়ালি কোপ আপ উইথ দ্য চেঞ্জ। হ্যাঁ, এবং লার্নিং কার্ভটা সে কীভাবে বাড়িয়ে নিচ্ছে এবং কীভাবে সে শিখছে। এখানে আমাদের একটা মানসিক সমস্যা আছে, আমরা মনে করি আমরা অনেক বেশি বুঝি, ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি আর কি। এখন আমি খুবই স্ট্রাগল করি অনেক মানুষের ক্ষেত্রে। 3 ধরনের রিসোর্স আছে, পুয়ার, অ্যাভারেজ অ্যান্ড গুড রিসোর্স, রাইট? পুয়ার রিসোর্স যারা, যেমন আমি এখন 6 মাস ধরে আই এম ওয়ার্কিং অ্যাজ এ CEO। আমি তার আগে CEO ছিলাম না। এই 6 মাস ধরে এই কোম্পানিতে আমি আমার টিমকে বলার চেষ্টা করছি যে দেখো বাবা, আমরা একটা পারফরমেন্স ড্রিভেন কালচার হব, আর আই এম অ্যান ওপেন ডোর লিডার। তুমি যদি ভুলও করো এসে আমাকে বলো, ভাই আমি ভুল করছি। আমি তোমাকে যেটা চাপাই দিব, যেটা আমরা বলি হিপ্পো, আমার মিটিং রুমে লেখা আছে যে হিপ্পো ফ্রি রুম। হিপ্পো তো মানে আমরা জানি যে হাইয়েস্ট পেইড পার্সন স্টকিং, যেটা যে আমি বেশি বেতন পাই মানে আমি CEO, আমি বেশি কথা বলবো, বাকিরা শুনবে, সুখে অন্ধের মতো ফলো করবে না। ইট শুড বি আদার ওয়ে রাউন্ড। কারণ আমার একটা নতুন যে ছেলে বা নতুন যে মেয়ে জয়েন করছে, ওর কাছ থেকে অনেক শিখার আছে। এই 2-way কমিউনিকেশনটা না হলে তো সমস্যা। আমিও তো মার্কেট থেকে বা আমিও কারেন্ট থেকে বের হয়ে যাব। তো এখানে যেটা হয় যে পুয়ার পারফর্মার যারা, ওরা হচ্ছে যে আমি অফিসে আসবো, অফিস থেকে বাসায় যাব, এর মাঝে কিছু হলো না হলো নাই। এবং আমার কাছে খুব অবাক লাগে যে আমি ওদেরকে গাইড করি যে তুমি কিন্তু এটা করো, এটা করো, এটা করো। যেমন একটা সেলসের রিসোর্স আছে, তাকে বলছি যে দিস ইজ ইউর KPI, এটা যেমন রেভিনিউ। আমার কাছে মনে হচ্ছে সেলস ফানেলে তুমি এই কোম্পানিগুলোকে হান্ট করলে ভালো হবে। আমি তোমাকে হেল্প করি, এই CEOর সাথে আমি কথা বলেছি, ওরা আমাকে এই লোকের ডিটেল দিয়েছে, তুমি ওদের সাথে কথা বলে ওয়াই ডোন্ট ইউ ক্রিয়েট ইউর ওন রিলেশনশিপ, র্যাপো বিল্ডিং, সেখান থেকে সেলসটা তুমি ক্লোজ করো। তো পরের দিন জিজ্ঞেস করলাম কী অবস্থা, ওর কোনো কথা হয়েছে? ভাই আমি এখনও কল করিনি। আচ্ছা, ওকে। আবার আপনি যদি আদার ওয়ে রাউন্ড দেখেন, এমনও রিসোর্স আছে আমার সেলসে, ও প্রতি ঘন্টায় আমাকে একটা করে ছবি পাঠাবে বা একটা করে স্লাইড পাঠাবে। ভাই আমি এখানে যাচ্ছি, এই স্লাইডটাকে ঠিক আছে? ভাই আমি ওখানে যাচ্ছি, ওই স্লাইডকে ঠিক আছে? আই লাভ ইট বিকজ উই আর এ স্টার্ট আপ, উই ওয়ার্ক 24/7 অ্যান্ড আই নো দ্যাট রিসোর্স হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল অ্যান্ড হিউজ আর মাঝে আছে কিছু অ্যাভারেজ, তাদেরকে আমি দেখেছি যে I have made a lot of average employee a very good employee, এবং তাদের মধ্যে অনেকে অনেক লিডারশিপ রোলে ভালো ভালো কোম্পানি CEO তারা হয়েছে। তাদেরকে আমরা শিখিয়েছি, কারণ আমাকেও শেখানো হয়েছে। I got very lucky that I got training from Harvard, I got training from Art of Innovation. Art of Innovation হচ্ছে কোবায়াশি-সানের একটা ট্রেনিং, যিনি হচ্ছে হোন্ডা গাড়ির যে সিট বেল্ট এবং ABS আবিষ্কার করেছিলেন। আই ওয়াজ ভেরি লাকি টু ডু ফ্র্যাঙ্কলিন কোভেজ যেই ট্রেনিংগুলো। সো তারপরে আপনার সেলসের যে স্পিন সেলস ট্রেনিং অ্যান্ড অল, ওইখান থেকে কিন্তু আমি যা শিখেছি আমি চাই আমার ছেলেবেলেগুলোকে শেখাতে, কারণ কমন সেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে এমপ্যাথি আর ক্যাপেবিলিটি, এই দুটো বেস্ট মার্জ হবে যে আপনি যাকে শেখাচ্ছেন তার শিখার আগ্রহ আছে নাকি। পুয়ার ইয়ের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেট পলিটিক্সটা শুরু হয় তখনই যখন আমি দেখি চোখের সামনে যে একজন পারফর্মার না, হি ইজ এ লেজি বাম্প, সে তার নিজের কাজও করে না, আবার সে আবার আশেপাশে পরিবেশটাকে কলুষিত করছে। দেখা গেল যে তাকে একটা কাজ দেওয়া হয়েছে, সে হিজ গিভিং এক্সকিউজেস যে না, ও আমার কাজটা করে দেয় নাই, ওর জন্য হয় নাই, হিম 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 হিম, পয়েন্টিং ফিঙ্গার। তখন কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু গেট রিড অফ হিম অর হার। তখন তারা আবার খুব ইমোশনাল আউটবার্স করে, স্যার আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আমার এই প্রবলেম আর ওই প্রবলেম। তো তাকে যতই বলা হয় যে বাবা তোমাকে তো আমরা 6 মাস ধরে ওয়ার্নিং দিলাম, শেখানোর চেষ্টা করলাম, গাইডেন্স দিলাম, বা তুমি এই কালচারের সাথে ফিট না, তখন দেখা যায় যে
যে আপনি একটা বললেন না কি টার্ম কি ইউজ Victim. ভিকটিম কার্ড তারা ইউজ করে আর কি। সো এগুলা অনেক বড়। তো আমি আলাপগুলো আমি করলাম যে এন্ট্রি লেভেল অ্যান্ড মিড লেভেল পলিটিক্সের ব্যাপারটা আর কি। আর আমার ক্যারিয়ার আমি দেখেছি যে ইউ হ্যাভ টু বি প্যাশনেট, এবং আপনার অপরপক্ষে যে বসে আছে তার যতই স্বররিপু থাকুক না কেন, তার যতই ইনওয়ার্ড মাইন্ডসেট থাকুক না কেন, আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে আপনার প্যাশন এবং আপনার ইন্টেনশনটা বুঝাতে পারেন, যেটা হলে আমার কোম্পানির জন্য ভালো, আমার জন্য তো ভালো, আপনার জন্য ভালো, দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য পলিটিক্স। কিন্তু আপনি হিংসা থেকে বাঁচতে পারবেন না, ইউ উইল অলওয়েজ হ্যাভ এ লট অফ এনিমিস। চাকরি যখন আমরা করতেছি তখন কখনো কখনো এটা ইম্পর্টেন্ট যে আমি যে অফিসে আছি সেখানে আমি প্রমোশনের জন্য চেষ্টা করতেছি, আবার কখনো কখনো আসলে এরকম হয় যে আমার এনভায়রনমেন্টে আমাকে আসলে গ্রোথের অপরচুনিটি দেওয়া হচ্ছে না, প্রবলি আমার হয়তো বা অন্য কোথাও মুভ করার চিন্তা করা উচিত, ট্রানজিশন চিন্তা করা উচিত। সো একজন মানুষ আসলে কিভাবে বেস্ট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারে তার ক্যারিয়ারে, যে মিড লেভেলে আছে, যে আমার কি এখন অন্য জব শিফট করা উচিত, সুইচ করা উচিত, নাকি আমার এক্সিস্টিং যেই ওয়ার্ক প্লেস আছে সেইখানে আমার প্রমোশনের জন্য হার্ড ওয়ার্ক করা উচিত? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এটাকে আমরা বলি উভয় সংকট সিচুয়েশন, না ডিলেমা বলি। দুটো সিনারিও আছে ইয়াহিয়া। একটা হচ্ছে যে ইউর কোম্পানি ইজ ফ্যান্টাস্টিক, দে আর টেকিং কেয়ার অফ ইউ অ্যান্ড ইউ আর সিইং যে না আই উইল বি এবল টু ডেলিভার। কারণ একটা ভালো কোম্পানি কী করে, ওরা একটা কেপিআই সেট করে দেয়, ইউ হ্যাভ টু ফলো দ্যাট কেপিআই and you have to do exceeding that expectation, automatically promotion will come. এটা হচ্ছে একটা এমএনসির কালচার। এখন আমি আমার লাইফে কখন চাকরি চেঞ্জ করেছি? আমার লাইফে আমি 4 বার চাকরি চেঞ্জ করেছি। প্রথমবার চেঞ্জ করেছি যখন দেখেছি আমার বস ইজ ইন এ করাপশন। ওই ব্যাপারে আমি ডিটেল বলতে চাচ্ছি না। তো যখন আমি দেখেছি যে না দ্যার ইজ এ করাপশন হ্যাপেনিং, এবং আই হ্যাড এ হিউজ রেসপেক্ট ফর দ্যাট বস, হি ওয়াজ অলসো এ ভেরি নলেজেবল অ্যান্ড ফ্যান্টাস্টিক মেন্টর, এবং আই লাভড হিম। উনি আমাকে অনেক কিছুই হাতে ধরে শিখাইছে। আমি লাইফে যা ইনোভেশন করছি সব ওনার কাছ থেকে শিখছি। বাট একটা দিন আমাকে উনি বললো, আরমান ইউ নিড টু পুট আপ ইউর থ্রেশহোল্ড। তুমি করাপশনে কোন সময় গেলে তুমি করাপশন করবা, বিকজ আমি কাইন্ড অফ ওনার ছোটো ভাই টাইপের ছিলাম, একটা বিদেশি আমার বস। দেন আই সেড না, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু হ্যান্ডেল দ্যাট, বিকজ আমি 9 মাস বয়সে আমার বাবাকে হারাইছি। মাই ফাদার ওয়াজ এ ভেরি অনেস্ট পার্সন, সো আই হ্যাভ স্ট্রাগলড। মাই মাদার ওয়াজ এ স্কুল টিচার। সো আমার কাছে মনে হচ্ছে যে না, আই ক্যান নট ওয়ার্ক অন দ্যাট। আমরা খুব amicably I went out and I joined to another company. And interestingly, when বাইর হলো যে actually he was in a corruption, he was actually removed, I was actually called back to the previous company. খুব মজার একটা স্টোরি। But again I had to leave that company যখন আমি দেখলাম, as you rightfully mentioned, যে না, it is not a performance driven culture, it has become a monarchy. যে someone came, someone will go lick his ass, lick his ego, উনি যেটা শুনতে চায় সেটা বলবে, সে অ্যাকর্ডিংলি উনি এটা খুশি হবে। ও মাই গড, এটা হচ্ছে লায়ন কিং স্টোরি হয়ে গেছে, যে সিম্বার বাবা মারা গেছে, সিম্বার চাচা এসে নিল, হায়নারা এসে সব কোম্পানি খেয়ে দিল। তখন আই লেভ দ্যাট কোম্পানি অ্যান্ড জয়েন টু নিউ কোম্পানি। তখন তারপরে এসে লাস্টে এসে আমি যে জবটা সুইচ করলাম, এটা হচ্ছে যে যখন আমি দেখলাম যে আমার এই কোম্পানিতে গ্রোথ হবে না, বিকজ আমি মিড লেভেল থেকে যখন টপে উঠে যাচ্ছি, এটা একটা ইন্টারেস্টিং ইনসাইট আই ক্যান গিভ ইউ, যে মিড থেকে টপে ওঠার বেস্ট এমএনসি যারা, সেখানে অফকোর্স পারফরমেন্স ড্রিভেন কালচার আসে, যে ঠিক আছে ও পারফর্ম করলো, ও দিল। আরেকটা ব্যাপার আসে হচ্ছে সার্কেল অফ ট্রাস্ট। যেই সিইওটা আপনাকে তার সিএক্সও বানাবে, মানে আপনাকে সিসিও বানাবে বা আপনাকে সিআইও বানাবে বা হোয়াট এভার ইট ইজ, তার একটা সার্কেল অফ ট্রাস্টে আপনাকে আসতে হবে। যখন আমি দেখলাম যে না, আই উইল নট বি এবল টু বি হিজ সার্কেল অফ ট্রাস্ট, দেন আই ডিসাইডেড টু মুভ অন। আমি একটা রবির মতো একটা বড় কোম্পানিকে ছেড়ে আই অ্যাকচুয়ালি জয়েন্ট টু গ্রামীণ। অ্যান্ড গ্রামীণে আমি জয়েন করেছিলাম ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি 2024 সালে, এবং গ্রামীণে 12ই ফেব্রুয়ারি একটা অ্যাটাক হয়েছিল। আপনি জানেন যে গ্রামীণ ভবন দখল করার একটা পায়তারা চলছিল। সো ওই সময় আমি গ্রামীণে জয়েন করেছি, বিকজ আই ওয়ান্টেড টু সি দ্য এক্সপোজার অ্যান্ড আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ the Professor Yunus. Man, that's a fantastic opportunity, I thought. Even if he was in a very bad situation, I had a long discussion with him before I joining there, and I knew that ওনার একটা ভিশন আছে, ওটা করার জন্য আমি গিয়েছি। এটা কিন্তু আমি মানে ওটা আমি দেখি নাই যে কোম্পানি কি টিকবে বা ওনাকে কি জেলে ভরবে, নাকি কোম্পানি বন্ধ হয়ে যাবে, না কি হবে না হবে। আই হ্যাভ বট হিজ ভিশন, এবং ওনার ভিশনটাকে আমি সাকার করার জন্য আই ওয়েন্ট অ্যান্ড জয়েন। এখানে কিন্তু আই টুক এ হিউজ রিস্ক। আমি কিন্তু কমফোর্ট জোনে ছিলাম না। আমি চাইলে ওই কোম্পানিতে আরও আগামী 20 বছরও চাকরি করতে পারতাম। সো বটম লাইন ইজ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গ্রো, ইফ দ্য কোম্পানি গিভস দ্য অপরচুনিটি অ্যান্ড ইউ যেটা বলে যে সাকসেস ইজ এ কম্বিনেশন অফ লাক অ্যান্ড ক্যাপাবিলিটি, ওটা যদি ফিট করে দেন ইউ কন্টিনিউসলি গ্রো। যেমন ইউনিলিভার থেকে কত মানুষ বিদেশে ভালো ভালো পোস্টিং নিয়ে চলে গেছে, বিআইটি থেকে কত ভালো মানুষ চলে গেছে।
কিন্তু আবার এটা যদি ব্যাড লাক হয় আপনার, যে আপনার একদম রিয়েল সময়ে যখন আপনার হওয়ার কথা সেটা হলো না, দেন অফকোর্স ইউ হ্যাভ টু মুভ আউট। ভাইয়া, ছোট কোম্পানিতে কাজ করার কিছু সুবিধা অসুবিধা আছে, বড় কোম্পানিতে, ভেরি স্টেবল কোম্পানিতে লাইক ফর এক্সাম্পল রবি কাজ করার কিছু সুবিধা অসুবিধা আছে। সো একটা মানুষ ক্যারিয়ার যাত্রা স্টার্ট করতেছে, আমার অডিয়েন্সের কেউ যার বয়স 25 থেকে 30, তার জন্য আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি কি একটু বলবেন লেটসে ছোট কোম্পানিতে কাজ করার সুবিধা অসুবিধা, বড় কোম্পানিতে কাজ করার সুবিধা অসুবিধা? অফকোর্স আমার মাঝে আমি রবি থেকে একটা কোম্পানি ফরমেশন হয়েছিল, বাংলাদেশের ফার্স্ট টাওয়ারকো, ই.কো। ই.কো ইজ বাংলাদেশের ফার্স্ট টাওয়ারকো। তো ওটা আমি ডিরেক্টর সেলস অপারেশনস ছিলাম অ্যান্ড আমি রেগুলেটরি অ্যাফেয়ার্সে দেখতাম। ইট ওয়াজ এ সুপারলেটিভ এক্সপিরিয়েন্স, কারণ আমি আবার একটু হাউন্ড ডগ, মানে আমাকে সবসময় এমন প্রজেক্টে রাখা হয় যেখানে ফার্স্ট আগাতে হবে, ফার্স্ট নামাতে হবে। তো ওখানে সুবিধা ছিল হচ্ছে যে আপনার ডিসিশন মেকিং ইজ কুইক, আর আপনি যখন খুব ডাইনামিক থাকবেন আপনি ইউ গেট দ্য ফুল সাপোর্ট। আপনি সব ম্যানেজমেন্ট জানে যে হি ইজ রানিং ফাস্ট, হি উইল ডু এ লট অফ মিস্টেক্স, মানে ওগুলা যখন আসবে করে রেকটিফিকেশন হবে। তো এটা হচ্ছে সুবিধা, গ্রোথ মাইন্ডসেট যেটা। আর অসুবিধাটা হচ্ছে মেবি এটা সাস্টেনেবল না। একটা পর্যায়ে গিয়ে আমি দেখেছি ইভেন বাংলাদেশে যখন প্রথম হুয়াওয়ে আসে, হুয়াওয়ে যে কান্ট্রি ম্যানেজার ছিল তার সাথে এখন যে হুয়াওয়ের কান্ট্রি ম্যানেজার তার সাথে অনেক যোজন পার্থক্য। প্রথম যে ছিল হি ওয়াজ এ হাউন্ড ডগ, এখন যে আসছে সে হচ্ছে একটা লায়ন, বিকজ হুয়াওয়ে ইজ অলরেডি বিগ। ই.কোর ক্ষেত্রে সেম, ই.কো ইজ দ্য নাম্বার ওয়ান টাওয়ার কো। যখন আমরা ছিলাম, আমাকে যখন সিইওর দোরগোড়ায় বসে থাকতে হতো টু ইন্ট্রোডিউস মাইসেলফ, যে ওই ইগোটা নিয়ে যে ভাই আমি হলাম ই.কো, আমি টাওয়ার কো, আমাকে ব্যবসা দাও, এগুলো করো। তো সুবিধাটা ছিল হচ্ছে এই যে আপনার একটা বিল্ডিংয়ের যে একটা অ্যামেজিং ব্যাপার। আর অসুবিধাটা হচ্ছে সেটা যে ওয়েন ইউ আর টু সাকসেসফুল, মানে সাম পিপল রিয়েলি ডোন্ট লাইক, তখন আবার কর্পোরেট পলিটিক্স অনেক শুরু হয়ে যায়, যা হি ইজ গেটিং অলওয়েজ দ্য এক্সপোজার, সবসময় এক্সপোজার পাচ্ছে, যেটা আমার জন্য খুব প্যাথেটিক পার্ট অফ মাই ক্যারিয়ার। যেন আমার খুব শখ ছিল ই.কোতে আই উইল বি আই উইল গেট দ্য হায়েস্ট পজিশন, বাট তখন দেখা গেলো যে আমাকে দেওয়া হলো না, আমাকে বাইরে পাঠায় দেওয়া হলো। আই ওয়েন্ট টু দ্য গ্রুপে গিয়ে আই এক্সপেক্টেড ঠিক আছে আমি একটা এখানে গ্রোথ পাবো, কিন্তু যেহেতু আমি বাংলাদেশি, এটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি। বিদেশেও কিন্তু সেটা হয়, যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশি মানে হলো ও টেবিল মুছবে, কাপড় মুছবে আর হোটেলে চাকরি করবে। একটা মালয়েশিয়ান লোক বা একটা মালয়েশিয়ান চাইনিজ একটা বাংলাদেশিকে রিপোর্ট করবে, এটা বিশাল দুঃখ। সো 2 বছর আমি মানে শাহেনশার মতো ছিলাম, কিন্তু আমি আমার বসকে গিয়ে বলতাম আই রিয়েলি হ্যাভ টু মুভ আউট, কারণ আমি দেখি আমাকে যে কাজ দেওয়া হয় এটা সারাদিনে আমার 3 ঘন্টায় কাজ শেষ হয়ে যায়। মাঝে মাঝে আমি বের হয়ে সিনেমাও দেখতে যেতাম আমার বসকে বলে যে আমার কাজ নেই, আমি একটা মুভি দেখে আসি। ইট ইজ এ ট্রু স্টোরি। দেন আই টক টু মাই ওয়াইফ অ্যান্ড আই সেড ডু ইউ ওয়ান্ট মি টু লেফট আউট? আমি যদি মালয়েশিয়াতে থাকতাম এখন আমার টিআর হয়ে যেত, আমার বাচ্চারা ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো, সব কিছু হতো, বাট আই অ্যাগেন কেম ব্যাক টু রবি অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাভ দ্য মোর চ্যালেঞ্জ অ্যান্ড ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ডিসিশন। রবিতে আসার পরে আমার আরও ভালো প্রমোশন হলো, আমাকে আই ওয়াজ এজিয়াটা চ্যাম্পিয়ন, আই ওয়াজ ইন ওসাকা। সো এক্সপোজারটা, দ্যাট ডিসিশন মেকিং ওয়াজ ভেরি গুড। সো লং স্টোরি শর্ট হচ্ছে ছোট কোম্পানির সুবিধাটা হচ্ছে যে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স আছে, অ্যান্ড অসুবিধাটা হচ্ছে ইন লং রান মেবি ইউ গেট ইন টু ডার্টি পলিটিক্স, এবং সেখানে ওই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হিসেবে না হলে এটা হয় না। মানে মাঝে মাঝে ছোটো কোম্পানিতে কাজও করতে হয়, আবার ইগো মাসাজও করতে হয়, দুটো একসাথে করতে হয়। এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। আমার ওইটার পর থেকে আমি এখন বসদেরকে ইগো মাসাজ করি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কারণ আমি দেখছি যে বসরা যদি দেখে যে দে আর লেফট আউট, হ্যাঁ ধরেন একটা কাজ হচ্ছে, বসের বস বললো যে আমাদের গ্রুপ বললো ও দ্যাটস ফ্যান্টাস্টিক যে আমরা 5,000 সাইট পেয়ে গেছি, যেটা আমার বস হয়তো জানে না, বা আমার বসের হয়তো জানছে হয়তো বা লেট করে জানছে। এটা যে তার ইগোকে হার্ট করতে সেটা আমি বুঝি নাই। এই জন্য আমার যা গুড নিউজ আছে, যা ব্যাড নিউজ আছে, প্রতিটা জিনিস এখন আমি আমার বসকে জানে রাখি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বড় কোম্পানির সুবিধাটা হচ্ছে যে ইউ আর স্টেবল। আর বড় কোম্পানি যেটা বললাম যে রবিতে আমরা বছরে 2টা ইন্টারন্যাশনাল ট্রেনিং পাইতাম। আমাকে কিন্তু মোল্ড করছে সিংটেল অ্যান্ড আজিয়াটা। মানে আজিয়াটার ওই সময় যে ম্যানেজমেন্ট ছিল, যে এমপ্লয়ার্স অফ চয়েস, মানে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক। আজিয়াটা ইজ অলসো এ গভর্নমেন্ট কংগ্লোমারেট, এটা কিন্তু গভর্নমেন্ট ফান্ডেড খাজানার একটা কোম্পানি। তো ওখানে যে তানসি জামাল ছিল, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লিডার, ইন্টারন্যাশনাল লিডার, তার IBM ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং। তার ভিশন ছিল যে আমার এমপ্লয়িরা আজিয়াটাতে কাজ করবে না, তারা সারা বিশ্বে কাজ করবে। যে কারণে আজিয়াটার এমপ্লয়িরা কিন্তু সারা বিশ্বে কাজ করে, গুগলে কাজ করে, ভালো ভালো জায়গায় অ্যাকচুয়ালি কাজ করে। সো আমরা প্রতি বছরে 2টা করে আমরা ট্রেনিং পেতাম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং পেতাম। হ্যাঁ, সো এটা একটা সুবিধা ছিল। আর অসুবিধা ছিল হচ্ছে যে এ লট অফ রেড টেপস, এ হিউজ পলিটিক্স, অ্যান্ড
যেটা হয়েছে আমি যেটা লাস্টে আমার কাছে ফিল হয়েছে যে আই কুড নট বি ইন দেয়ার সার্কেল অফ ট্রাস্ট। ইভেন আমার এক্স সিইও আমাকে মাঝে মাঝে বলে যে আমি চাইতাম, এবং আমাকে কিন্তু মানে আজ এটা একটা বেস্ট পার্ট ছিল যে ওদের আবার ট্যালেন্ট ম্যানেজমেন্ট খুব স্ট্রং ছিল, যে আই ওয়াজ অ্যাকচুয়ালি বেঞ্চড, যে দেন আই উইল বি এ নেক্সট সিএক্সও। ফর আননোন রিজন আই কুড নট বি দ্য নেক্সট সিএক্সও। এটা সবারই প্রশ্ন, ওয়াই? হ্যাঁ, কারণ টেলিকমিউনিকেশন আমার যে নেটওয়ার্কিং, আমার যে ফুল ফ্লেজড মানে এনিওয়ে আমি নিজের কথা না বলি, যে পরিমাণ কন্ট্রিবিউশন অ্যান্ড এভরিথিং, এটা না হওয়ার কোনো কারণ ছিল না, বাট ইট ডিডন্ট হ্যাপেন। বাট আমার কাছে মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। অ্যাকচুয়ালি আই মুভড আউট অ্যান্ড আই গট এ বেটার অপরচুনিটি হিয়ার আর কি। সো দিস ইজ হোয়াট ইন সামারি, সুবিধা না অসুবিধা। আমার কাছে মনে হয় আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমি ফিল করি সেটা হচ্ছে যে ইটস আ গুড আইডিয়া নট টু আউটস্মার্ট ইউর বস। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে ইয়াং একটা ছেলে বা ইয়াং একটা মেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে খেয়াল করে না যে সে আসলে তার যে লাইন ম্যানেজার অথবা তার যে সিএক্সও, তাকে সে আসলে আউটস্মার্ট করতেছে কন্টিনিউয়াসলি, এবং এইটা অনেক ক্ষেত্রে হিতের বিপরীত হয়। এটা না মানুষ টু মানুষ ব্যারি করে। ইয়া সরি টু কাট ইউ অফ, আমি আমার লাইফে দুই ধরনের লিডার দেখছি। কিছু লিডার দেখছি দে পুশ মি যে আমাকে এক্সিট করো। হ্যাঁ, যেমন ই.তে আমার যে বস ছিল, ফ্যান্টাস্টিক রিসোর্স, মানে উনি যদি থাকতো আমার লাইফে অনেক ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি উনি আমার জন্য তো কিছু করতে পারেই নাই, ওনার জন্যও কিছু করতে পারে নাই। ইটস ভেরি স্যাড, কারণ সামহাও একদম উপরে যারা ছিল তারা ওইটাকে ভ্যালু করে নাই। হ্যাঁ, এরকম কিন্তু আমি মানুষ পাইছি। হ্যাঁ, আবার কিছু বস পাইছি লেজি, দে আর হ্যাপি, হচ্ছে এভরিথিং ইজ অর্ডার, লেটস চিল পিল। অ্যান্ড অফকোর্স যেটা আপনি বললেন ওটা আমরা বেশি বাংলাদেশিদের মধ্যে এটা বেশি, যে দেখা গেল যে ওরা পছন্দ করছে না। আরে বাবা, এটা তো কোম্পানির জন্য গ্লোরি, অ্যান্ড ইউ আর অলসো গেটিং দ্য বেনিফিট আউট অফ ইট। আরেকটা যেটা হয় বা আমাদের দেশে কান কথা যেটাকে বলা হয়, আশেপাশে মানুষ গিয়ে যেটা আপনি বললেন, হ্যাঁ ও তো আপনার থেকেও বেশি শেয়ানা হয়ে যাচ্ছে, আপনার থেকেও বেশি আউটস্মার্ট হয়ে যাচ্ছে, এটা সেটা যা যা আছে আর কি। সো ইটস এ পিটি যদি এই ধরনের আপনি বস পান। এবং আমি সবসময় যেটা সবাই বলে যে পিপল ডোন্ট লিভ অর্গানাইজেশন, পিপল লিভ দেয়ার বস। আমিও কিন্তু আমার চাকরিগুলো আমি চেঞ্জ করছি বিকজ অফ মাই বস, এটা ছাড়া আর কোনো রিজন ছিল না আর কি। হ্যাঁ, আপনার তো গিভেন ইউর ক্যারিয়ার ট্র্যাক, মেজরিটি আজকে থেকে 10 বছর 15 বছর আগে যারা আপনার ক্যারিয়ার ট্র্যাকে ছিল বা যেই কনটেক্সটে ছিল তারা দেশে থাকে নাই। মানে দ্যাটস এ রিয়ালিটি। আমি যদি গত 10 বছরে সিম্পলি টেলকো থেকে কী পরিমাণ মানুষ কানাডাতে গেছে বা অস্ট্রেলিয়াতে গেছে বা মুভ আউট করছে আমি যদি দেখি, সেই সংখ্যাটা কিন্তু হিউজ। বা বাইরের পিআর থাকাটা সর্ট অফ একটা পর্যায়ে একটা হয়ে গেছে একটা স্ট্যাটাস সিম্বল মিড লেভেলে অনেকের জন্য বা অ্যাবাভ মিড লেভেলে। এবং সেইখানে আপনার অপরচুনিটি প্রচুর ছিল যদি আপনি মুভ আউট করতে চাইতেন যে কোনো একটা ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রিতে, আপনি করেন নাই কেন? না, এটা সত্যি না, আমি করেছিলাম 2012 সালে। আই হ্যাড মাই ক্যানাডিয়ান পিআর। তারপরে মনে হলো তখন আমি খুব ফ্লাইং অবস্থায় ছিলাম, সিংটেলে ছিলাম আমি তখন, সিংটেল রিজিনাল ইনোভেশন ওয়ার্ক গ্রুপের পার্ট ছিলাম। আমি না একটা ব্যাপারে খুব ইমোশনাল, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে। মানে যেটা বললাম যে আমি যখন জুম লঞ্চ করলাম সিটি সেলে, এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ওয়্যারলেস ইন্টারনেট ছিল। তো আমি যখন পুরো বাংলাদেশে নিজেই টেস্ট করতাম যে স্পিড কত আসে। তো আমি চলনবিল যে জায়গাটা ওদিক দিয়ে ফাস্ট গাড়ি চালা যাচ্ছি, আমি 70 kbps স্পিড পাচ্ছি। দেন আই ওয়াজ মানে আমার চোখে পানিই পড়তেছে যে ইস, এটাতে বাংলাদেশে কত উপকার হবে, মানে এই ইন্টারনেটটা এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে ব্যাপারটা। তো 12 সালে যখন আমার পিআর হলো, তো আমরা বললাম যে না, 3 বছর পর তো গেলে হবে, 3 বছর একটু দিয়ে যাই। হ্যাঁ, 12 সালের আগে আমরা তখন জুম লঞ্চ করলাম, এরপরে লঞ্চ হলো বিকাশ, এরপরে লঞ্চ হলো রকেট, এরপরে লঞ্চ হলো, মানে একটার পর একটা লঞ্চ হতে থাকলো। আমি আমার ক্যারিয়ারটা এনজয় করতে থাকলাম। তারপর ই.কোটে ঢুকলাম, ই.কো খুব এনজয় করলাম। ভয়াবহ অবস্থা হলো যখন মালয়েশিয়ায় আমার পোস্টিং হলো। মালয়েশিয়াতে আই ওয়াজ অ্যান এক্সপার্ট, আমার বাচ্চা বেস্ট স্কুলে পড়ে, আমি মালয়েশিয়ার বেস্ট জায়গায় থাকি, মালয়েশিয়ার বেস্ট গাড়ি চালাই, অ্যান্ড ইট ওয়াজ এ ফ্ললেস সিচুয়েশন। তখন আই হ্যাভ ডিসাইডেড যে না, আমি হয়তো কানাডাটাতে যাবো না। তো মালয়েশিয়াতে যখন 6 মাস 7 মাস 8 মাস পরে আই ফেল্ট বোরিং, যেটা আমি আপনাকে বললাম যে আরে আমি যে কাজটা করতেছি আই কুড ডু মোর, এবং দেখলাম যে আমি আর উপরে উঠতে পারবো না। দেন আই ওয়াজ ফরচুনেট যে রুবি ব্রট মি ব্যাক। রুবিতে এসে আমি যে প্রজেক্টগুলো করলাম অ্যান্ড মানে যে পরিমাণ এক্সপোজার পেলাম, তার মধ্যে আমি আবার আমার বাড়ির সাথে খুব কানেক্টেড হয়ে গেলাম, আমার গ্রামের বাড়ির সাথে। মানে আমার একটা গ্রামের বাড়িতে একটা ফাউন্ডেশন আছে। সো আমি দেখলাম যে আমার গ্রামের বাড়িটা খুব সুন্দর, সীতাকুণ্ড আমার একটা জায়গায়, মানে পাহাড় আর সমুদ্রের মাঝখানে। আমার দাদার বাবার করে যাওয়া কিছু প্রপার্টি আছে, খুব সুন্দর জায়গা, মানে এখানে যেই যায় তারই মন জুড়ে যায় আর কি। তখন দেখলাম যে আমার যেসব ফ্যামিলি মেম্বার, মানে আমার
জেনারেশনে আমি ছাড়া প্রত্যেকটা কাজিন দেশে বেড়ে চলে গেছে, এভরি ওয়ান অফ দেম, কেউ দেশে নাই। আই হ্যাভ সিন দেয়ার লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং। সেখান থেকে আমি এখানে এত আরামে আছি, এই সামনে চালের আটাউটি দিয়ে গরু মাংস খাবো, ধুবি পিঠা খাবো, চিতই পিঠা দিয়ে ভর্তা খাবো, অ্যান্ড আমার ভাই বোনরা সব বাইরে থাকে, আমেরিকা এবং ক্যানাডায়। আই ক্যান গো দেয়ার অ্যান্ড মিট দেম এভরি ইয়ার। আনফর্চুনেটলি আমার কাছে আলহামদুলিল্লাহ ট্যুরিস্ট ভিসা আছে। তো আমি কেন ক্যানাডায় গিয়ে এই স্ট্রাগলিং লাইফটা বেছে নিব? আমি তো বাংলাদেশেই ভালো আছি এবং বাংলাদেশে খুব আরামে আছি। অ্যান্ড আপনি যেটা বলেন এটা আল্লাহর একটা রহমত যে ক্যারিয়ারে আমার চাকরি নিয়ে কোনো সমস্যা হয় নাই। মানে আমি দেখছি যে পিয়ারে আমার যেসব ফ্রেন্ডরা গেছে ম্যাক্সিমাম তারা গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে গেছে। তার মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন চিন্তা করছে ইউ আর নো লঙ্গার রিকোয়ার্ড, টাকা নাও চলে যাও। আই থিঙ্ক দে হ্যাভ ডান এ গুড জব এবং ওটা ওদের জন্য বেস্ট ছিল। এক গাদা টাকা পাইছে, নিয়ে গিয়ে বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। আমার যদি সেটা হতো, আমাকে বলতো আরমান ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, টাকা নাও চলে যাও, আমি হয়তো তখন চলে যেতাম। বা আমার ক্ষেত্রে এটা আনফর্চুনেটলি হয় নাই, এই জন্য আমাকে আর বিদেশে যেতে হয়নি, আমি দেশেই আছি। আমি আমার মেয়েকে খুব ট্রাই করে ইনফ্লুয়েন্স করতে, যে আমি দেখেছি এখন জিটি ক্যাটাগরি যে বাচ্চারা আসে ম্যাক্সিমাম আইবিএ বা বিইউপি বা এনএসইউ আইবি থেকে ভালো নিয়ে তারা এখানে একটা কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথম মাস থেকে তারা আমাদের চেয়ে 10 গুণ স্যালারি নিয়ে জয়েন করে না, মানে আমরা যে স্যালারি নিয়ে জয়েন করছিলাম পরের বছরেই পারফরমেন্সের বেসিসে তারা ম্যানেজার হয়। তাদের আমি যে ক্যারিয়ার পাথ দেখছি এবং যে এক্সপোজার দেখছি, একটা বাচ্চাকে বিদেশে পড়ায় তাকে একটা গাড্ডায় ফেলে দেওয়াচ্ছে, আমার কাছে অনেক বেটার মনে হয়। সো আমি অ্যাকচুয়ালি স্রোতের বিপরীতে আছি, যে আমার ভালো আছেন অবশ্যই। আমার মনে হয় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং রিসেন্টলি আমার ফ্রেন্ডরা বলা শুরু করছে যে তুই আসলেই ইদার লাকি অর ইউ আর ব্লেসড। আছে অফকোর্স আই এম লাকি, আই হ্যাভ গট ব্লেসিংস ফ্রম মাই দিস ইজ মাদার অ্যান্ড মাই দিস ইজ ফাদার অ্যান্ড মাই ওয়েল উইশার্স। নাহলে তো এত লাক ফেভার করার কথা না। মানে এখনও পর্যন্ত আমাকে কেউ চাকরি থেকে চলে যেতে বলে নেই বা আমাকে চাকরি থেকে বের করে দেয় নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আরামে চাকরি করে যাচ্ছি। তো এটা যদি কন্টিনিউ হয়, আমার বিদেশে যাওয়ার আমার মনে হয় না দরকার আছে। হ্যাঁ, ওই পয়েন্টে আমি একটু এমফাসাইজ করতে চাই, বিকজ এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। সেটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলের একজন ইন অল সেন্স এডুকেশন ওয়াইজ যেখানে জব করতেছেন, তাদের সাধারণত গ্রামের বাড়ির সাথে সম্পর্ক থাকে না। একদিকে হচ্ছে আপনি বাইরে সেটেল করেন না, যেটা আপনি চাইলে করতেই পারতেন। অন দ্য আদার হ্যান্ড আপনি প্রায় প্রতি মাসেই গ্রামে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করতেছেন, অ্যান্ড ইউ আর কানেক্টেড, ইটস ভেরি ক্লিয়ার ইউ আর কানেক্টেড। ওয়াই ডু ইউ থিঙ্ক এই কানেকশনটা আসলে সিগনিফিকেন্ট আপনার জন্য? এটা আমার জন্য অনেক সিগনিফিকেন্ট, কারণ এই যে আমরা উই রান লাইক এ হাউন্ড ডগ, একটা পরে তো আপনার স্ট্রেস রিলিফের দরকার আছে। আমার লাইফে স্ট্রেস রিলিফ হচ্ছে আমার বাচ্চারা, আমার 4টা বেস্ট ফ্রেন্ড, যেটা আমার মানে ফ্যামিলির পরে হচ্ছে ওরা, আরেকটা হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং আমার ছেলেরা। গ্রামের কানেক্টিভিটিটা বেড়ে গেল। আমার মাও খুব পছন্দ করতেন, উনি কিন্তু সীতাকুণ্ডের মানুষ না, উনি হচ্ছিলেন ঘটি। কিন্তু আমার বাবাকে বিয়ে করার পরে উনি আমার গ্রামের সাথে খুব কানেক্টেড ছিলেন। তো আম্মা যখন মারা গেল, কারণ আমার আম্মা আমাকে 9 মাস বয়স থেকে একাই মানুষ করতে হয়েছে, যেটা আই টোল্ড ইউ, আই লস্ট মাই ফাদার ইন এ ভেরি আর্লি এজ। তো আম্মা যখন সীতাকুণ্ডে ব্যাক করলেন ফর গুড, তো ওনার আমাদের পারিবারিক গোরস্থানে যখন ওনার জায়গা হলো, তখন আমার কাছে মনে হলো যে না, আমার কিছু করা দরকার আম্মা এবং বাবার। আমার আম্মা যেহেতু টিচার ছিলেন, তো আমি একটা ফাউন্ডেশন করেছিলাম, MFJF, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন। তো এটা করার আরেকটা কারণ হচ্ছে আমার গ্রামের ছেলেদের সাথে আমি গিয়ে ব্যাডমিন্টন খেলতাম শীতকালে। তো খেলতে খেলতে দেখলাম যে ছেলেমেয়েগুলো এত শার্প, এবং ওদেরকে কিছু বললে আমি থাকে না যে কিছু কাজ দিতাম, যে এই বলো তো C+ কীভাবে করে, এই পাইথন কী জিনিস বুঝো তো, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাতে পারবা, মানে অনেক কিছু এই কথা ওরা এসে বলতো, ভাইয়া হ্যাঁ ওয়ার্ডপ্রেসে এটা এভাবে করা যায়, পাইথন দিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট করা যায়। আরে এরা তো জিনিয়াস। তখন বললাম ঠিক আছে। তো ওরা বললো যে ভাই আপনি তো আসেন গ্রামে, আমরা কি কিছু একসাথে করতে পারি নাকি। তো ফার্স্ট আমরা মনে আছে আমরা MFJF ফর্ম করলাম। প্রথম আমরা যেটা করলাম যে অ্যাপ ডেভেলপার সামিট করলাম সীতাকুণ্ডে, কারণ সীতাকুণ্ড কলেজের ছেলে বা মিরসরাই কলেজের ছেলে বা আমাদের কুমিরা কলেজের ছেলে মেয়েরা যারা আছে, ওরা এত লস্ট। মানে আমার গ্রামে মেয়েরা যদি আলখাল্লা পরে বের না হয়, মেয়েটা খারাপ, এভাবে তাদেরকে পজিশন করা হয়। আমাদের ছেলেগুলা দেখলাম যে এরা ভালো, কিন্তু এদের দুষ্টু যারা আছে, যারা হোন্ডা চালাচ্ছে, ড্রাগ নিচ্ছে, সারাক্ষণ টিকটক করতেছে, সারাক্ষণ ফেসবুকে ট্রল করতেছে, এগুলো করছে, তারা আবার তাদেরকে টিজ করে যে তোরা ভালো হয়ে লাভ কি, তোরা কি বেনিফিট পাবি, এই ঘুরে ফিরে তো আমাদেরকে বিদেশে গিয়ে কাজ করতে হবে, নাহলে আমাদেরকে কোনো আজে বাজে চাকরি করে চলতে হবে। তখন ওদেরকে আই ট্রাই টু ইন্সপায়ার দেম যে না, আমরা যদি এই অ্যাপ ডেভেলপমেন্ট হয়ে সেলফ সাফিসিয়েন্ট এন্টারপ্রেনারশিপ এগুলোতে যেতে পারি। প্রথম আমরা একটা করলাম স্পোকেন ইংলিশ, যেটা সবাই ভয়ে থাকে, যে স্পোকেন ইংলিশ ফর এভরিওয়ান। তো সেখানে যখন দেখলাম যে না, ছেলেরা মেয়েরা
ইংলিশে কথা বলা শুরু করলো, দেখলাম যে না তারা সিরিয়াস। তখন একটা বড় প্রোগ্রাম করলাম, 650 ছেলে মেয়ে নিয়ে আমাদের সীতাকুণ্ডে একটা অ্যাপ ডেভেলপার সামিট। মাত্র 8 জন ডেভেলপার পাইছি ভাইয়া, বেশি লোক পাই নাই, কিন্তু এই 8 জনকে নিয়ে আমি হ্যাপি। মাসে তারা 20-25 হাজার টাকা কামাচ্ছে, এটা সামনে 1-2 লাখ টাকা দিকে চলে যাবে। তারপর এটাকে আমরা আইমানকে আর মুনজারিনকে নিয়ে আরও কিছু প্রজেক্ট করলাম। একটা করলাম আমাদের সীতাকুণ্ড উপজেলা নিয়ে, সীতাকুণ্ড নিয়ে, যে পুরো স্কুল ব্যাপী স্পোকেন ইংলিশ ইউল বি, মানে ইট ইজ সাচ এন ইমোশনাল থিং, ইউল সি দ্যাট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর টকিং ইন ইংলিশ অ্যান্ড এভরিথিং। তো ওদেরকে যেটা বোঝানো হয়েছে যে তোমাদেরকে যে ছেড়ে দিলাম, এরপর থেকে তোমরা গুগল দেখে হোক বা যে ধরনের ইউটিউবের ভিডিও দেখে হোক, তোমরা তোমাদের জিনিসপত্র করতে থাকো। আর আমি যেটা করি যে যাদেরকে একটু ধাক্কা দিতে হয় ওদেরকে ধাক্কা দিয়ে দিই, যে একজন বিউপিতে চান্স পেয়েছে, টাকা দিতে পারতেছে না, বা একজন ঢাকায় আসছে, ওর থাকার জায়গা নাই, বা একটা মেয়ে সে খুব ভালো পেস্ট্রি কেক বানাতে পারে, ওকে একটা বেকারি করে দেওয়া বা একটা কমার্স সাইট করে দেওয়া, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা একদম কাজ করি, যেটাতে তাদের যেন এটা ঠিক হয় আর কি। তো এটা খুবই ভালো লাগে, কারণ আমি যাইয়া ওদেরকে কেপিআই দিয়ে দিই অ্যান্ড দে অ্যাকচুয়ালি ফুলফিল দ্য কেপিআই। তো আমরা একটা প্ল্যান আছে, যদি করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা অ্যাগ্রো মার্কেট প্লেস করবো। এটা পুরোটাই হবে সোশ্যাল বিজনেস কজে, ওরাই পুরো বিজনেসটা চালাবে আর কি। যেটা এখন যেটা হচ্ছে, সব কিছু সবজি টবজির দাম বেড়ে যাচ্ছে, এটা কারণ হচ্ছে আমার একটা আমের বাগান আছে। তো আমি দেখলাম যে আমটা যখন আমি পেরে ফেলি, এই আমটা বিক্রি আমার জন্য টেনশন হয়ে যায়। তো এটা যদি আমি না, মানে এটা আমি পারার আগে, আমি যদি ধরেন জুন মাসের 12 তারিখে আপনার আমটা হবে, আপনি যদি মে মাসের 15 তারিখে বলেন যে এখানে 1 টন আম হবে, তাহলে ইয়াহিয়া 10 কেজি আম কিনলো, আরমান 10 কেজি আম কিনলো, মানে ইমিডিয়েটলি আপনার এক্সপেক্টেড টাইম অফ হারভেস্টের আগে ইউ উইল সেল দিস প্রোডাক্ট, এবং কোনো ধরনের ওষুধ ছাড়া আপনার বাসায় আমটা পৌঁছে যাবে। এটা একটা কনসেপ্ট আর কি। সেটা আমরা ইনশাল্লাহ করবো। আমাদের 8-9 জনের একটা টিম আমরা বানাইছি, আর যেহেতু আমাদের 650 ছেলে পেলে আছে, ওটা দিয়ে আমরা করবো আর কি। তো ইনশাল্লাহ এখন সো গ্রামের ব্যাপারটা আমাকে স্ট্রেস রিলিফ দেয়, আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব গ্রাম পছন্দ করে, সীতাকুণ্ড পছন্দ করে। তো ওরাও খুব আমাদের গ্রামে যায়, গিয়ে গরু ছাগলের সাথে টাইম স্পেন্ড করে, মাছ টাছ ধরে, পুকুরে গোসল করে। তো ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। সো ভাই, ইউ গট দ্য অপরচুনিটি যে আপনি অনেক লিডারের সাথে কাজ করছেন বা মেন্টরের সাথে কাজ করছেন, এবং ডেফিনেটলি সেটা আপনাকে অনেক কি বলবো ম্যাচিওর করতে হেল্প করছে, বা আপনাকে লিডারশিপ স্কিল শিখেছেন অল। সেখানে যদি আপনি আমাকে বলতেন যে কোন জার্নিটা আপনার কাছে খুবই ইন্টারেস্টিং, যার কাছ থেকে আপনি অনেক বেশি ইনসাইট পাইছেন। তা আমি আমার যেই মানুষটার সম্বন্ধে একটু গিবত করলাম, ওনার কাছ থেকে সবচেয়ে বেশি শিখছি। হি ওয়াজ অলসো এ পিএইচডি হোল্ডার, মালয়েশিয়ান লিডার। উনিও স্টার হাব এসব ভালো ভালো জায়গায় কাজ করে আসছেন। তো উনি আমাকে যে টেলকো ইনোভেশন ইকোসিস্টেম যেটা শিখাইছে, এটা আমি সারা জীবন ধরে চলি। উনি আমাকে যেটা শিখাইছিল যে আরমান, কাস্টমার হচ্ছে তোমার মাঝখানে, তারপরে থাকবে হচ্ছে এক্সেস। কীভাবে তুমি এক্সেসটা দিচ্ছ, এটা কি 4G দিয়ে দিচ্ছ, নাকি তোমার ডিরেক্ট ফোন লাইন দিয়ে দিচ্ছ, নাকি এটা তুমি ওয়াইফাই দিয়ে দিচ্ছ না ওয়াইম্যাক্স দিয়ে দিচ্ছ। তার আশেপাশে থাকছে প্ল্যাটফর্ম, এটা কি তুমি বিকাশ দিয়ে সার্ভ করতেছো নাকি ফুড পান্ডা দিয়ে সার্ভ করতেছো। এটা আমি বলছি এই লার্নিংটা হচ্ছে 2008 সালের লার্নিং। 2008 সালে যখন এগুলো নিয়ে আমরা চিন্তাও করি নাই। তার আশেপাশে হচ্ছে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো তুমি দিয়ে লঞ্চ করবো। যেমন আমরা যখন বিকাশ লঞ্চ করি, আমরা বিকাশ লঞ্চ করবো না, আমি বিকাশের পার্ট ছিলাম না, বাস পার্ট অফ রবি। কিন্তু আমাদের একটা ভিশন ছিল যে ইট উইল বি এ টেলকোলেট মডেল, যেটা পরে ব্যাঙ্কলেট মডেলে হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি যে একটা মানুষের কিন্তু ফুল ইকোসিস্টেম হ্যান্ডেল করতেছে হচ্ছে বিকাশ, রাইট? মানে ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা আমরা, যেটা এখন আমি আমার কারেন্ট জবে চেষ্টা করছি আমার সুখী অ্যাপ লঞ্চ দিয়ে, যে আমরা একটা ওয়ান স্টপ শপ হেলথ কেয়ার লঞ্চ করব। যে এখন কি হয়, আপনি ডাক্তার দেখাতে চান, আপনাকে একটা অ্যাপে যেতে হবে। আপনি মেন্টালে সার্ভিস চান, আপনাকে লাইফ স্ট্রিমিং আসতে হবে। আপনি প্যারেন্ট কেয়ার চান, একটা অ্যাপে যেতে হবে। এক এক দিকে, কিন্তু আমরা পুরোটাকে একটা জায়গায় নিয়ে আসতেছি, অ্যাফোর্ডেবল প্রাইসে আর কি। হ্যাঁ, সো এই লার্নিংটা আমি পেয়েছিলাম সেই বসের কাছ থেকে। আর আরেকটা জিনিস যেটা অ্যাবাউট ইকিউ ফ্যাক্টর হচ্ছে, আমার লাস্ট এক্স বস, আমি যখন ওনার সাথে জয়েন করি প্রফেসর ইউনুস সাহেবের সাথে, আই এম ভেরি আনফর্চুনেট যে আই গট হিম অনলি ফর 6 months। এরপর তো ওনাকে আর পাচ্ছি না, উনি এখন দেশের কাজে আছেন। এটার মতো এক্সপিরিয়েন্স, মানে এটা মানে না দেখলে না মিশলে আসলে ওনার লিডারশিপের, আমরা তো ডেফিনেটলি ওনাকে দূর থেকে দেখি বা বিভিন্ন রোলে দেখি, বা ডেফিনেটলি সামওয়ান যে আপনি তার সাথে কাজ করছেন ফর 6 months, তার কোন জিনিসটা আপনার কাছে খুব মানে এক্সট্রা অর্ডিনারি লাগে বা রিমার্কেবল লাগে, যেটা আপনি অন্য মানুষদের মধ্যে নর্মালি দেখেন নাই? ওনার সঙ্গে জয়েন করার আগ পর্যন্ত আমি হার্ট দিয়ে এবং ব্রেন দিয়ে কাজ করেছি। থাকে না যে আপনাকে তো কাজ করলে দুইটা ওয়েতে কাজ করতে হবে, তো লজিক কি বলছে, আপনার গাট অ্যান্ড হার্ট কি বলছে। ওনাদের সাথে কাজ করতে কি মনে হচ্ছে না আমি হার্ট ব্রেন শুধু না, আমি আমার বডি দিয়েও কাজ করছি। ওনারা যখন একটা জিনিস ওন করেন বা একটা ভিশন যখন দেখেন, মানে এরকম ড্রিমার, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। উনি একটা কোম্পানি খুলেছিলেন 𝗔𝗿𝗺𝗃।
দেখি একটা আমাদের সব গাড়ির কাজ করতেছে 𝗔𝗿𝗺। বললাম যে গ্রামীণ আবার ওয়ার্কশপ দিবে কেন, গাড়ির ওয়ার্কশপ? না, উনি এখানে টেসলার মতো গাড়ি, ইলেকট্রিক কার, উনি এগুলো নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় ওনাকে কাজ করতে দেওয়া হয় না, এই জন্য 𝗔𝗿𝗺 করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন যে উনি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু লঞ্চ এর ইলেকট্রিক কার ইন বাংলাদেশ। সো যখন এই প্রজেক্টে ওনার সাথে আমি কাজ করতে ঢুকলাম, যা যা বটলনেক আছে এবং যেসব জায়গায় উনি সাপোর্ট দিতে পারেন আর কি, মানে ওনার দরকার নাই, কিন্তু উনি আমাকে ডেকে যে আরমান এই জিনিসটা বুঝতেছো না, টক টু দিস গাই, এই জিনিসটা ইয়ে করতেছো না, রিড দিস ওয়ান, এবং পড়া, জিনিসটা নিয়ে জানা যে কীভাবে এই ব্যাপারটা তুমি শিখে করতে পারবা। আর এনর্মাস ইন্ডিপেন্ডেন্স, যে তুমি সৎ, তোমার ইন্টেনশন, নিয়ত ভালো আসো, জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, মেক ইট হ্যাপেন। মানে এটা না দেখলে বিশ্বাস করা যায় না, মানে এটার মতো এরকম মানে এম্পাওয়ারমেন্টের যে ব্যাপারটা আছে, এটা আমি খুব এনজয় করেছি। মানে এরকম ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমি আসলে, আমার কাছে খুবই এক্সাইটিং লাগে। আমি খুব ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচয় নেই, জাস্ট একবার দেখা হয়েছিল, ওনার খুব কাছ থেকে বক্তব্য শোনা হয়েছিল। আমি যখন দূর থেকে ওনার বক্তব্য শুনি, আমার কাছে একটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং লাগে ওনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের অনেকেরই বিভিন্ন স্বপ্ন থাকে, অ্যাসপিরেশনস থাকে, কিন্তু ওগুলো আমরা একটু চিন্তা করি, তারপরে আবার একটু সিঙ্গারা খাই বা ভাত খাই, শেষ। বাট একটা ভিশনকে কনস্ট্রাক্ট করা এবং অবসেসিভলি ওর পিছনে লেগে থাকা, এইটা আমি দেখছি। এবং যেখানে ভিশনটা আসলে আপনি যদি ওনার ক্যারিয়ার দেখেন, ওনার ক্যারিয়ার কিন্তু বিভিন্ন দিকে ছড়ানো। আপনি যদি চিন্তা করেন, বিভিন্ন দিকে উনি আগাইছেন, উনি একদিকে আগান নাই, উনি অনেক দিকে স্প্রেড করা। এবং ডেফিনেটলি এটা কোনো কনভেনশনাল ক্যারিয়ার না, উনি যা কিছু করছে ওনার লাইফে। তো সেই জায়গাটায় এই যে একটা ভিশন দেখা এবং এটার পিছনে অবসেসিভলি লেগে থাকা, যেখানে ভিশনগুলো অনেকগুলো দিকে, মাল্টি ডাইমেনশনাল, এটা উনি কিভাবে করে? এটা আমারও একটা প্রশ্ন। যেমন আমি ওনার একটা ওই ইউনুস, ওনার বার্থডের দিন একটা অনুষ্ঠান হয়, ইউনুস সোশ্যাল বিজনেস ডে বলা হয়। তো আমার সৌভাগ্য হয়েছে একটা সোশ্যাল বিজনেস ডে অ্যাটেন্ড করার, ম্যানিলাতে হয়েছিল এবারে, কারণ ওনাকে আবার বাংলাদেশে এই প্রোগ্রামটা করতে দিত না। ইয়াহিয়া, আই ওয়াজ স্পেল বাউন্ড। 50টা দেশ থেকে 183 জন লোকজন আসছে, তারা নিজের টাকায় এখানে জয়েন করতে আসছে। কে নাই অনলাইনে আসলো, ওই কেনেডির ফ্যামিলি থেকে শুরু করে, বেলজিয়ানের প্রিন্স থেকে শুরু করে, কে নাই ওই ইভেন্টে। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি আমার কলিগকে বলতেছি যে উনি যে এত কিছু করে, উনি বলে না কেন? বাংলাদেশ তো অ্যাকচুয়ালি উনি এখন হওয়ার পরে না জানছে উনি কি করেছেন। আই গিভ এন এক্সাম্পল, ব্রাজিলে যে কাজগুলো করা হয়েছে ওনার আন্ডারে, ইভেন ম্যানিলাতে যারা আমাদেরকে হোস্ট করছিল, ম্যানিলাতে একটা আইল্যান্ড গল সেলফ সাফিসিয়েন্ট ওনার পুরো প্রোগ্রামে, সোশ্যাল বিজনেসের সেই মাইক্রো, কারণ সবাই তো মনে করছে উনি অনেক টাকা নেয়, এই করে সেই করে, কিন্তু যে ইম্প্যাক্টগুলো উনি করছেন, এবং হি ইজ এ ড্রিমার, এবং উনি ড্রিম করে, উনি কথা হচ্ছে ইফ ইউ ফেল বাট ইউ ট্রাইড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোর দ্যান হ্যাপি ফর আস। যেটা হংকং বিজনেসম্যান কনসেপ্ট, ইউ ট্রাই 22 থিংস, ইউ বিকাম সাকসেসফুল ইন ওয়ান, দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট 21 এলিমেন্টস আর কি। তো এই ধরনের ভিশনারি মানুষ, আর এরকম ধরেন ওই পুরা ইভেন্টটাতে উনি পুরোটাকে জমায় রাখলেন। একটা 84 বছরের লোক, সকাল 7টার সময় দেখলাম উনি ব্রেকফাস্ট টেবিলে, সেখান থেকে রাত 11টা পর্যন্ত সে কন্টিনিউসলি স্টেজে উঠতেছেন, নামতেছেন। আমরা আমাদের সুখিটা সফট লঞ্চ করলাম। আর কি হচ্ছে ওনার, এটাতে কি হচ্ছে, কল্যাণে কি হচ্ছে। আপনি কি জানেন আমাদের যে 147টা হাসপাতাল আছে সারা বাংলাদেশে, গ্রামীণ কল্যাণের, আমি জানতাম না জয়েন করার আগে। 7টা আই হসপিটাল আছে, 2000 টাকা দিয়ে ক্যাটারেক্ট হয়, অপারেশন হয়, কেউ জানতো না। মানে আই এম নট হিয়ার টু সেল হিজ থিংস, এবং সবাই ওনার ব্যাপারগুলো জানে। কিন্তু এই যে নিভৃতে কাজ করে যাওয়াটা, এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্যের সাথে এত সাংঘর্ষিক। আমরা তো একটা কাজ করি, সেটা নিয়ে ফুলাতে 10টা আলাপ করি আর কি। এটা ওনার কাছ থেকে একটা শিখার মতন, হাউ টু বি এ সুপার হাম্বল পার্সন। মানে এটা না দেখলে আসলে বোঝার কোনো উপায় নাই। সো অটোমেটিক্যালি না, ইউ আর লাইক you are mesmerized and you actually follow him. যে কারণে এই যে গ্রামীণ ব্যাংক USA বলেন, বা গ্রামীণ ব্যাংক ইউরোপ বলেন, বা গ্রামীণ ইউএনএ যারা বলেন, মানে তারা যে তাকে এত পছন্দ করে এই কারণেই, যে লোকটা চুপচাপ কাজ করে যায়। আর ওনার বইগুলো তো আনফর্চুনেটলি বাংলাদেশি বেশি মানুষ পড়েন নাই, পড়লে জিনিসগুলো বুঝতে পারা যায় আর কি। একটা সিম্পল এক্সাম্পল দিই, প্যারিসে তো ওনার নামে একটা চত্বরের নাম দেওয়া হয়েছে। আমি জানি না মানুষজন জানে নাকি, যে প্যারিসের একটা চত্বর, নট এ রোড, যেমন আমাদের এখানে 0 পয়েন্ট, বা আমাদের আপনার অফিসের সামনে শেখ রাসেল স্কোয়ার, সেরকম একটা নাম দেওয়া হয়েছে ইউনুস চত্বর। কারণ হচ্ছে 100 বছর পরে অলিম্পিক গেছে ফ্রান্সে, সেই কমিটিতে ছিলেন ইমানুয়েল মাখো, ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী, এবং প্রফেসর ইউনুস সেটাকে সোশ্যাল বিজনেস হিসেবে পিচ করছেন। এটা কিন্তু উনি প্রধান উপদেষ্টা হওয়ার আগের কথা বলছি। অ্যান্ড প্যারিস গট দি অলিম্পিক আফটার 100 years। সো ক্যান ইউ ইমাজিন যে আমাদের দেশে কি পরিমাণ কন্ট্রিবিউশন দিতে পারতেন উনি আর কি, যদি আসলে এভরিথিং আরো সুযোগ দেওয়া হতো আর কি। তো ওনার এই জিনিসটা
আনপ্যারালাল। সো আই এম ভেরি লাকি, যেটা আমার ফ্রেন্ডরা বলে যে হাউ কাম ইউ আর সো লাকি যে তুই ওই সময়ই গিয়ে ওনার সাথে জয়েন করলি। যে আমি তো ওনার সবচেয়ে খারাপ সময়ে জয়েন করছি। তো আমার ইন্টেনশন নিয়ত ভালো ছিল, জন্য আল্লাহ আমাকে হয়তো পুরস্কৃত করছে। সো আই ডোন্ট নো whether I will be successful in this project, but I will try my level best so that I don't need to I'm happy in Bangladesh. আমি একটু মানে সুখী নিয়ে লাস্টে আলাপ করতে চাই যে সুখী প্রজেক্টটার হোয়াট ইজ দ্য সর্ট অফ ভিশন এবং এইটার রিমার্কেবল পয়েন্ট আসলে কি? ফেব্রুয়ারি 14 তারিখে আমি জয়েন করেছি একা। তার আগে টনিক ওয়াজ শেলভড, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন অলসো ওয়াজ শেলভড। তো আমাকে যখন নভেম্বর মাসে একটা বিদেশি হেড হান্টার ফোন করলো যে তোমার একটা অপরচুনিটি আছে, এটা এটা এটা, তা আমি বললাম ফাইন, কোম্পানির নাম কি? তাহলে আপনার আগে তুমি প্রজেক্টটা বুঝো, তারপর আমরা আলাপ করছি। তো এটা আলাপ করতে করতে ডিসেম্বরের দিকে বলা হলো যে এটা হচ্ছে গ্রামীণের একটা প্রজেক্ট, এটা হচ্ছে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার। দেন আই সেড নো, এটা সম্ভব না, বিকজ আই থট যে এটা হয়তো রাইট ক্যারিয়ার পাথ হবে না আমার জন্য, কারণ এটা তো অ্যাকচুয়ালি ফেইলিউর প্রজেক্ট। এরপরে গ্রামীণ থেকে দুইজন খুবই রেসপেক্টেড পার্সন আছেন, তারা যোগাযোগ করলেন, অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দেম। দেন আই থট ওকে, এখানে তো অনেক ভালো লোক আছে দেখছি। লাস্টে প্রফেসর ইউনুসের সাথে আমার একটা কল হলো। আই ওয়াজ ইন ব্যাংকক অ্যাট দ্যাট টাইম। আমার মনে আছে আমি নিচে গিয়ে একটা সাদা শার্ট কিনে তারপর ভিডিও কল করেছিলাম ওনার সাথে। দেন আই হার্ড হিম, দেন আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। ওনার কথা হচ্ছে যে উই স্পেন্ট দিস অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড ইট ওয়াজ ওয়েন ইন টু দ্য ড্রেন। তারপরে 1 বছরে আমরা এই প্রজেক্টটা করছি। আমি আগামী 4 বছরে I will not ask for any return. This is a social business. I'm gonna commit this investment for that. তখন আমি বললাম আচ্ছা, তাহলে তো ইট হ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল। কারণ ওনার কথা হচ্ছে বাংলাদেশে হেলথ সেক্টরে ওনার মৃত্যুর আগে উনি যেভাবে সবার হাতে হাতে ফোন দিয়ে গিয়েছেন, ওনার শখ হলো যে উনি চান সবার হাতে হাতে হেলথ সেবাটা আসবে আর কি। তো সুখী থেকে আমরা প্রথমে শুরু করলাম অনলাইন কনসালটেন্সি প্ল্যান, এটা রেডি করে ফেললাম। তখন বলা হলো না, এটা হলো তো আমরা বাকিদের সাথে মিলে গেলাম। দেন ভিতরে ওকে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এন্ড টু এন্ড সলিউশন দেওয়া উচিত। তখন সুখীর আন্ডারে ফার্মেসি, বাসায় গিয়ে ল্যাবরেটরি সার্ভিসেস, আমরা লাইভ স্ট্রিমিংয়ের সাথে মেন্টাল হেলথ করছি। কারো প্যারেন্ট কেয়ার, তার বাবা মা অসুস্থ, সে হয়তো বাচ্চারা বিদেশে থাকে, বাবা মাকে দেখার কেউ নেই, সেই প্যারেন্ট কেয়ারের যে কমপ্লিট সলিউশন সেটা দেওয়া। অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাঙ্ক, এগুলো তো আছেই। এগুলো ছাড়াও ইভেন কমপ্লিকেটেড প্রেগনেন্সি, যে প্রেগনেন্সিগুলোতে অনেক থাকে না, অনেকে মিসক্যারেজ হয়ে যায়, তাদেরকে হ্যান্ড হোল্ডিং, হার্ট কেয়ার, সেটা কমপ্লিট সলিউশন আমরা অ্যাপ বানিয়ে ফেলেছি। এখন আমরা কিন্তু 1.5 মাস আগে অ্যাপ বানিয়ে রেডি, কিন্তু আমরা লঞ্চ করছি না। এখানে চলে আসলো ইউনুস ফ্যাক্টর। ইউনুস সাহেব বললো ফাইন, তুমি তো করলা বড় লোকদের জন্য, হোয়াট অ্যাবাউট মাই গরিব লোকজন? দেন উই হ্যাড টু কাম আপ উইথ এ কল সেন্টার। সো আমাদের একটা কল সেন্টার হচ্ছে 10657, যেটা আপনি সুখী অ্যাপ ডাউনলোড করে পাচ্ছেন, সেম সার্ভিস ইমিটেশন হবে কল সেন্টার দিয়ে। এখন কল সেন্টারে একজন ফোন করে বললো যে আমি কীটনাশক দিছি, আমার হাতে ফোসকা পড়ছে, কেমনি ট্রিটমেন্ট করবো? কারণ আমি তো কল সেন্টারে দেখতে পাচ্ছি না, আমার ডাক্তারও দেখতে পাচ্ছে না। তখন আমরা এখন একটা আইডিয়া নিয়ে এসেছি, নাম দিয়েছি সুখী সেবা কেন্দ্র। এটা হচ্ছে যেভাবে বিকাশ বা রবিতে আমরা দোকানকে ব্র্যান্ড করছি, সেভাবে ফার্মেসিকে আমরা একটা এনাবেলমেন্ট সেন্টার হিসেবে করবো। সো সারা বাংলাদেশে আমরা 5000 ফার্মেসিকে সুখী সেবা কেন্দ্র হিসেবে করছি। ওখানে যে আছে তাকে আমরা ফ্রি কমপ্লিট মেডিসিন ম্যানেজমেন্ট সফটওয়্যার দিচ্ছি। ওই দোকানে একটা লোক যাবে, সে তখন তাকে ইমিডিয়েটলি একটা ডক্টর কনসালটেশন করাই দেবে, ভিডিও কলে সব কিছু শেষ করতে পারবে। মানে ইভেন যেটা আমাদের দেশে বড় সমস্যা, ওষুধের যে লেজিটিমেসি, যেহেতু আমরা ডিরেক্টলি ফার্মেসি থেকে ওখানে ওষুধ দিব, এই ওষুধের লেজিটিমেসি ইনশিওর হবে। আমাদের এখানে মিডলম্যান সিনড্রোম যেটা আছে, যে ঢাকায় পেশেন্ট পাঠায়, বাজে বাজে হাসপাতালে পাঠায়, অথচ তার খরচ হচ্ছে। আবার ঢাকায় পেশেন্ট পাঠাচ্ছে, সে বেচারা নিয়ে আসছে 20,000 টাকা, তার খরচ হয়ে যাচ্ছে 40,000 টাকা। মোর দেন 90% কেসে কিন্তু যারা ঢাকায় ট্রিটমেন্ট করায়, তাদের মোর দেন 90% ফলো আপ করে না। ওই ফলো আপটা আবার যদি আমরা সুখী সেবা কেন্দ্র দিয়ে করতে পারি, সেটাও করা যাবে। সো এটাকে আমরা বলি হাইব্রিড ইকোসিস্টেম। আপনি অনলাইনেও দিচ্ছেন, আবার আপনি ফিজিক্যাল পয়েন্টে গিয়েও ওই সার্ভিসটা পাচ্ছেন। এটা হচ্ছে সুখীর প্ল্যান। সো আমরা এটা নিয়ে 3 মাস আমাদের লঞ্চিং পিছালাম। হোপফুলি নেক্সট মান্থ বা তারপরের মান্থ আমরা লঞ্চ করবো, কারণ আমরা ফুল প্রিপারেশনটা না নিয়ে লঞ্চ করতে চাচ্ছি না। দ্যাট ইজ অলসো আমাদের অ্যামেজিং ফ্যাক্টর ফর গ্রামীণ। তো সুখী আমার খুবই একটা প্যাশনেট প্রজেক্ট। সো আই হোপ ইট উইল মেক মি সুখী। সো এটা যদি হয়, তাহলে এটার পরে আমি আমার শিক্ষকতা বা আগে যেই আমার যে প্যাশনগুলো আছে গ্রামে এই প্রজেক্টগুলো করা, হয়তো সেখানে আমি আমার ভবিষ্যৎটা মনোনিবেশ করবো আর কি। কারণ যেখানে অ্যাকচুয়ালি আমার জায়গা হবে ইন ফিউচার, মানে অ্যাপারেন্টলি আই উইল বি 6 feet আন্ডার ইন দ্যাট লোকেশন। তো ওখানে যত তাড়াতাড়ি ফিরে যাওয়া যায়
তাতেই ভালো। থ্যাংক ইউ ভাইয়া, ইট ওয়াজ কি বলবো ভেরি মিনিংফুল কনভারসেশন উইথ ইউ। থ্যাংক ইউ। Thank you, ভাই। আমি হ্যাপি যে আমার চেয়ে ইয়াহিয়া ইজ মোর ফেমাস। না এরকম কিছুই না। আমাকে আপনি যেভাবে বললেন আমাকে আসলে কেউ চিনেও না ফ্র্যাঙ্কলি, কিন্তু আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ইউ আর হ্যাভিং দি অ্যাওয়ারনেস অ্যান্ড এভরিথিং। আমার এই সেশনে যদি একটা মানুষের ক্যারিয়ারে, একটা বাচ্চার ক্যারিয়ারে যদি কিছু একটা চেঞ্জ আসে এবং সেটা যদি ভালো কিছু হয়, দ্যাট উইল বি মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট। না অ্যাবসলিউট, আমি মনে করি যে আমার কাজ শুধুই হচ্ছে আপনাদের মতো যারা ইনসাইটফুল, যারা অলরেডি অনেক বিন দেয়ার ডান দ্যাট, সো তাদের মতো লিডারদেরকে নিয়ে আসে এবং সেই ইনসাইটটা আমি নিজে শিখলাম এবং সবাই শিখলাম, এবং অবশ্যই একজনের আর অনেক বেশি মানুষ এটা দিয়ে পজিটিভলি এফেক্টেড হবে ফর শিওর। সো থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।